বকু, তোকে বেলের শরবত দিয়েছে? ইউনিটি সবাইকে বেলের শরবত দিয়েছে, তোকে দিচ্ছে না কেন? তুই তো ফেলনা না, তুই এই ছবির 2 নাম্বার নায়িকা। মা চুপ করো তো। চুপ করবো কেন? আমি একসময় মইন ভাইয়ের কানে সব তুলবো। ইউনিটে সবাইকে সবকিছু সেদে সেদে দেয়, তোর বেলাতে সবকিছু চেয়ে চেয়ে নিতে হয়। তুই কি বন্যার জলে ভেসে এসেছিস? উফ মা চুপ করো তো। সবসময় চুপ থাকলে হয় না, জায়গা মতো কথা বলতে হয়, নিজের জিনিস নিজে আদায় করে নিতে হয়, বুদ্ধি খেলাতে হয়। তুই বুদ্ধি খেলাতে পারিস না। সবার মেয়ে হয় বুদ্ধিমতী, তুই হচ্ছিস বোকামতি। রুমালের খবর কি? খবর ভালো চাচা, আপনি কেমন আছেন? আচ্ছা চাচা, আপনি আমাকে রুমাল বলে ডাকেন কেন? আমার একটা সুন্দর নাম আছে বকুল, যা মা আমাকে বকু বলে ডাকে। আরেকটা নাম আছে রুমালি। আদর করে ডাকি মা। এই নাও তোমার বেলের শরবত। আমি বেলের শরবত খাবো না চাচা। সে কি, তোমার মা যে বললো তুমি বেলের শরবত খেতে চেয়েছো? না চাচ্ছি না। না চাইলেও খেয়ে ফেলো, জিনিসটা খুব ভালো। নাও, আর শোনো, যা খেতে ইচ্ছে করে আমাকে বলবে, আমি এনে দেব। তো পুরো দস্তুর নায়িকা যখন হবে তখন আর চাইতে হবে না। চাচা আমি কি কখনো নায়িকা হতে পারবো? সেটা আমি বলতে পারবো না। অভিনয় প্রতিভা কার কেমন সেটা আমি জানিও না, বুঝিও না। আমি হলাম যোগানদার, যার যা লাগবে আমাকে বলবে, আমি এনে হাজির করব। আপনাকে যা আনতে বলা হবে আপনি তাই এনে দিবেন? তুমি বললে আনবো না, তবে ডিরেক্টর সাহেব বললে এনে হাজির করতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মিরাজ আলী, এখানে একটা স্কুলে ছাত্র পড়াই। সবাই আমাকে মিরাজ মাস্টার বলেই ডাকে। এখানে কি শুটিং হচ্ছে মা? হ্যাঁ। আমি কি এখানে দাঁড়িয়ে থেকে শুটিং দেখবো মা? উনি কি মা? উনি মঈন খান, এই ছবির পরিচালক। ছবিটা উনি বানাচ্ছেন। আমি কি ওনার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই, কিন্তু এখন বিরক্ত করবেন না, এখন তিনি কাজ করছেন। না না, এখন বিরক্ত করব না। ওই, ওনার স্ত্রী খুব সুন্দর দেখতে। উনি ডিরেক্টর সাহেবের স্ত্রী নন। হ্যাঁ? উনি এই ছবির নায়িকা, ওনার নাম পাপিয়া। ও আচ্ছা, ইয়ে, আপনার কি শুটিং হয়ে গেছে মা? জি না, আমার এখনো হয়নি। আমার যার সাথে হবার কথা তিনি এখনো আসেননি। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়িয়ে শুটিং দেখুন, আমি যাচ্ছি। জি। উনি আমাদের কাজ সম্পর্কে জানতে চাচ্ছিলেন, তাই বলছিলাম। তুমি শোবিসের লোক, তুমি অন্য কোনো সাধারণ লোকের সাথে কথা বলবে না। ইউনিটের লোক আছে, তারা তাদের জিজ্ঞেস করবে। আর উনি মাওলানা মানুষ, উনি থাকবেন মসজিদে। উনি কেন এখানে এসেছেন? বেচারা কৌতূহলে এসেছে, তোমার সমস্যা কি? আমার সমস্যা মানে? তুমি কি বলছো এসব? আর বেচারা বলছো কেন? বেচারা ডেফিনেশন জানো? বেচারা মানে যার চারা নেই, বেমানি নেই, আর চারা অর্থ চারা গাছ, অর্থাৎ যার শিকড় আছে। আর শিকড় না থাকলে গাছও থাকে না। বেচারা অর্থাৎ শিকড়হীন মানুষ। মইন ভাই শুনুন, যা কিছু একটা লজিক দাঁড় করালেই হয় না। আপনি ব্যাপারটাকে খেলো করে ফেলছেন। তাই নাকি? হ্যাঁ তাই। আমি আপনার লজিক লজিক খেলা দেখতে দেখতে ক্লান্ত, অনেক তো হলো। তুমি দেখছি সত্যি সত্যি খেপে গেছো। তোমার সঙ্গে দেখছি রসিকতাও করা যাবে না। তুমি কি আজ অসুস্থ? হ্যাঁ, আমার শরীর খারাপ। তো ঠিক আছে, তুমি যাও, আজ তোমার শুটিং হবে না। প্যাক আপ। আচ্ছা হ্যাঁ,
তুমি ডায়লগটা পড়ো তো শুনি। বলছে, জামিল তুই এখানে? চারিদিকে তোকে খোঁজা হচ্ছে। কি করছিলি? দিল কিছু করছিলাম না। জামিল কাগজ কলম নিয়ে বসে আছিস, চোখ ভেজা, ব্যাপার কি? আচ্ছা ঠিক আছে, তুমি এই কাগজ কলম নিয়ে বসে আছে সেটাকে ক্লোজ করো, আর বাকি এই যে আগের যে ডায়লগগুলো এটাকে কম্পোজিটে ধরো। হ্যাঁ, তাহলে তুমি যা রেডি করো। রুমালি এদিকে এসো, কাছে বসো। কেমন আছো? জি ভালো, তোমার এই জায়গাটা কেমন লাগছে? ভালো লাগছে। আমার কিন্তু তেমন ভালো লাগছে না, কারণ আউটডোরটা বান্দরবনে হলে খুব ভালো হতো। বান্দরবন লোকেশনটা আসলে খুবই সুন্দর। তুমি কি কখনো বান্দরবন গিয়েছো? জি না। আচ্ছা রুমালি, তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। ধরো 3টা পিঁপড়া লাইন ধরে হেঁটে যাচ্ছে একটার পর একটা। সামনে যে পিঁপড়াটা আছে সেই পিঁপড়াটা বলছে যে আমার পিছনে 2টো পিঁপড়া, আর মাঝের যে পিঁপড়াটা আছে সে বলছে যে আমার সামনে একটা পিঁপড়া এবং পিছনে একটা পিঁপড়া। কিন্তু শেষের যে পিঁপড়াটা আছে সেই পিঁপড়াটা বলছে যে আমার সামনে কোনো পিঁপড়া নেই। আচ্ছা, শেষের পিঁপড়াটা এই কথা বলছে কেন? পিঁপড়াগুলি কি উল্টো পথে যাওয়া শুরু করেছে? না, আমি পারছি না। এর উত্তর হচ্ছে শেষের পিঁপড়াটা মিথ্যে বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও রুমে গিয়ে বিশ্রাম নাও, আজ তোমার শুটিং হবে না। হ্যাঁ, ক্যামেরা চলো। কি দেখতেছেন? ও সেলিম ভাই, দেখছেন গাছটা কিরকম সুন্দর সোনালী চাদর গায়ে দিয়ে জড়সড় হয়ে আছে, তাই দেখছিলাম। গাছটার নাম বেলগাছ। আপনি কি খুব গাছটা চেনেন? স্কুল কলেজ সবই তো গ্রামে, বিএ পাস করছিও গ্রাম থেকে। এখন কি করছেন? কিছুই করতেছি না। সিনেমার দলের সঙ্গে ঘুরছেন কেন? জি, আমি মঈন স্যারের কাছে গেছিলাম একটা চাকরির আশায়। উনি কত বিখ্যাত মানুষ, কতজনের সাথে ওনার জানাশোনা আছে, কাউকে বলে দিলে নিশ্চয়ই আমার একটা ব্যবস্থা হয়ে যাবে, এই আশায় আমি ওনার কাছে গেছিলাম। তো স্যারে বললেন দুর্গাপুর চলো, চলে আসলাম। ভালো করেছেন। না, এখন মনে হচ্ছে ভালো করি নাই, মনে হয় স্যার আমার কথা ভুলেই গেছেন। আচ্ছা সেলিম ভাই, ওই গাছগুলোর নাম কি? ও, ওগুলোর নাম জলকলস। ফুলে ভারী মধু হয়, মিষ্টি, বাচ্চারা ছিঁড়ে ছিঁড়ে খায়। বুকু, পানি খাবো। এইখানে পানি পাবো কোথায়? আমি আসি। জানিস বকু, এখানে অদ্ভুত ক্ষমতার এক মহিলা আছে, হাফিজ আলীর স্ত্রী। যাকে যা বলে তাই হয়, সবাই মেয়েটাকে খুব মানে। মা, তোমার ধারণা যে মহিলাটা সত্যি সত্যি আধ্যাত্মিক ক্ষমতা আছে? অবশ্যই আছে। আমাকে দেখি ফরফর করে সবকিছু বলে দিল। কি কি বলে দিল? বলল আপনার মেয়ে একসময় এই ছবির 1 নাম্বার নায়িকা হবে। আর তাছাড়া তোর বাবার কথাও বলল। বাবার কথা কি বললো? বলল আপনার স্বামী দূর দেশে থাকে, চিন্তা করবেন না, উনি একসময় ফিরে আসবে। তোকে আমি একসময় নিয়ে যাবো ওই মহিলার কাছে। ভুয়া কথা। তোমার স্বামী দূর দেশে থাকে না, সে ঢাকা শহরেই থাকে, আর সে কখনোই ফিরে আসবে না। আর কি কি বললো? আরো বলল যে এখানে শেষ পর্যন্ত শুটিং হবে না। তুই বেশি জ্ঞানী হয়ে যাচ্ছিস বকু, এত বেশি জ্ঞানী হওয়া ভালো না। ও রুমালি, এসো এসো। ও, আপনিও আসুন, বসুন। ভাইজান, আমার মেয়ে কিন্তু খুব সুন্দর গান জানে। বকু, একটা গান শোনাতো। ভাইজান, আপনি কিন্তু আপনার ছবিতে বকুর একটা গান রাখবেন। সেটা দেখা যাবে। আমি একটু একা
বকুলের সঙ্গে কথা বলতে চাই, আপনি না থাকলে ভালো। ঠিক আছে ঠিক আছে, আমি বরং চলে যাই। বকুকে বললাম তুই একাই যা, কিন্তু আমার সঙ্গে ছাড়াও আসতেই চাইলো না। বকু, আঙ্কেল যা বলে মন দিয়ে শুনবি, আমি গেলাম। বসো। বকুল, এই ছবি কি বাংলাদেশের মানুষ দেখবে? না। না কেন? ও, ছবিতে নাচ গান নেই বলে? ছবির গল্পটা খুবই জটিল। তুমি কি দিলুর মতো? না, আমি দিলুর মতো না। তাহলে বলো, দিলু কেমন মেয়ে? দিলু খুব নিঃসঙ্গ একটা মেয়ে, একা একা থাকে, ওর কিছুই ভালো লাগে না। না, হলো না। দিলু আর 10টা 15-16 বছরের মেয়েরা যেমন, দিলুও তেমন। দিলু আলাদা কেউ নয়। দিলুর শেষ পরিবর্তনটা দুঃখময় বলে তুমি তাকে দুঃখী মেয়ে ভাবছো, কিন্তু দিলু কিন্তু সবার সঙ্গে হাসছে, গল্প করছে এবং ছুটি কাটাতে এসে মজাও করছে। কিন্তু একসময় তার জীবনে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। সে এমন একজনের প্রেমে পড়ে গেল যে তার চেয়ে বয়সে অনেক বড়, যাকে তার প্রেমের কথাটা বলতেও পারছে না। এটাই দিলুর সমস্যা। এর বাইরে দিলুর আর কোনো সমস্যা নেই। কি ঠিক বলিনি? জি। হ্যাঁ। বকুল, তুমি কি কখনো প্রেমে পড়েছ? জি না। আচ্ছা বকুল, জি স্যার। মেয়েটা এমন একটা বয়স্ক লোকের প্রেমে কেন পড়ল? জানি না, চিত্রনাট্যে সেটা উল্লেখ নেই। তো তোমার কি ধারণা সেটাই বলো। আমার কোনো ধারণা নেই। বয়ঃসন্ধির পর মেয়েরা খানিকটা অসহায় বোধ করতে থাকে, আর এই সময় তাদের মধ্যে লতা ধর্ম প্রবল হয়ে ওঠে। লতা ধর্মটা কি? লতা ধর্ম হচ্ছে লতানো গাছের ধর্ম। লতানো গাছ কি করে? আশেপাশে শক্ত গাছের খোঁজ করে। 15-16 বছরের মেয়েদের মধ্যে যখন লতা ধর্ম প্রবল হয়ে ওঠে, প্রেমটা কিন্তু তখনই তাদের মধ্যে আসে। তখন সে কার প্রেমে পড়ল এটা নিয়ে কিন্তু সে ভাবে না। আচ্ছা দেখি তোমার বুদ্ধি কেমন। একটা গল্প বলি, গল্পটা কিন্তু মন দিয়ে শুনবে। একটা পিঁপড়া আর হাতির গল্প। একটা পিঁপড়া মোটরসাইকেল দিয়ে যাচ্ছিল, উল্টা দিক দিয়ে একটা হাতি আসছিল। তো পিঁপড়াটা মোটরসাইকেল নিয়ে ব্যালেন্স হারিয়ে হাতির নিচে পড়ে গেল। বিরাট অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হলো যে ওই অ্যাক্সিডেন্টে পিঁপড়াটার কিন্তু কিছু হলো না, মাঝখান থেকে হাতিটা আহত হলো। আচ্ছা বলো তো, এই অ্যাক্সিডেন্টে পিঁপড়াটার কিছু হলো না কেন? জানি না। বকুল, তুমি কি কখনো প্রেমে পড়েছ? আচ্ছা বকুল, মেয়েটি এরকম একটা বয়স্ক লোকের প্রেমে পড়লো কেন? আরে সেলিম ভাই, কেমন আছেন? জি ভালোই আছি। কিরকম ভালো? একটু ভালো না অনেক ভালো? একটুই ভালো আছি। এতদিন এক বস্ত্রে, আজ দেখি অন্য কাপড়। ওইগুলি ধুয়ে দিছি। ভালো করেছেন। তা ডিরেক্টর সাহেব কি জানেন যে তার কথা মতো আপনি তার সঙ্গে সঙ্গে ঘুরছেন? আগে ভাবছিলাম যে জানেন না, এখন দেখতেছি উনি সবই জানেন। কথা হয়েছে তার সঙ্গে? জি কথা হয়েছে। কখন কথা হলো? কালকে সন্ধ্যাবেলায়। আমি আসলে একটা মহা ঝামেলার মধ্যে পড়ে গেছি। আমার জীবন আমি কোনোদিন এরকম ঝামেলার মধ্যে পড়ি নাই। আমি ভীষণ চিন্তিত অবস্থায় আছি। খুব চিন্তিত? জি। আচ্ছা ঠিক আছে সেলিম ভাই, আপনার ঝামেলার কথা পরে শুনবো, কিন্তু আমার মনে হয় আমি ধারণা করতে পারছি যে আপনি কি ঝামেলায় পড়েছেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আমার ধারণা ডিরেক্টর সাহেব আপনাকে ডেকে নিয়ে বলেছেন, সেলিম, ফরহাদ সাহেবের যে চরিত্রটা করার কথা ছিল সেটা তুমি করবে,
কাল তোমার শুটিং। কি সেলিম ভাই, আমার ধারণা ঠিক হয়েছে? জি, সম্পূর্ণ ধারণাই ঠিক। আপনি কিন্তু খুব সুন্দর করে কথা বলেন। সেলিম ভাই, আপনার মুখ থেকে আপনি আপনি ডাক শুনতে ভালো লাগে না, আপনি আমাকে তুমি করে ডাকবেন। মা রুমাল, আজ শুটিং হবে না, প্যাক আপ হয়ে গেছে। থাক, ভালোই হয়েছে। বকু, আমার সঙ্গে চল, এক জায়গা থেকে ঘুরে আসি। চলো। কোথায় যাচ্ছি না জেনেই বললি? তুমি আমাকে যেখানে যেতে বলবে আমি সেখানেই যাব। তুমি যদি আমাকে লাজাতেও নিয়ে যাও আমি সেখানেও যাব। লাজাটা কোথায়? লাজা একটা দোজকের নাম, 7টা দোজকের একটার নাম লাজা। আমি তোকে লাজাতে নিয়ে যাব কেন? এটা কি ধরনের কথা? পাগলামি ছাগলামি কথা আমাকে বলবি না তো, আমার কাছে জ্ঞান ফলাবি না। আমি তোর পেটে জন্মাইনি, তুই আমার পেটে জন্মেছিস। বকু, জি মা। কাপড় বদলা, ভালো কিছু পর। তুমি আমাকে যাই পড়তে বলবে আমি তাই পরবো, কিন্তু মা আমার আগে তুমি সাজগোজ করে আসো। আমার চেয়ে তোমার সাজগোজটা বেশি দরকার। তার মানে? আমাকে না সাজলেও সুন্দর দেখা যাবে, বয়সের সৌন্দর্য, কিন্তু সেটা তোমার মধ্যে নেই। সাজুগুজু করে সেটা কাভার আপ করতে হবে। কিন্তু মা একটা কথা বলি, দোহাই লাগে আল্লাহর, ঠোঁটে ওই ক্যাটক্যাটা লিপস্টিকটা দিও না। সেলিম ভাই, কি খবর? জি, ভালো আছি। চোখ লাল, রাতে ঘুম হয়নি? না, সেটা না, একটু টেনশনে ঘুম হয় না। আজকে শুটিং, স্যার কি করতে বলবে আর আমি কি করব। আপনি কি খবর পেয়েছেন যে শুটিং প্যাক আপ হয়েছে? জি, তা খবর পেয়েছি। তাহলে তো টেনশন কমে যাবার কথা। টেনশন আরো বাইরে গেছে। আজকে সকালবেলায় নাস্তা খাইতে পারি নাই। ভাবতেছি কাউকে কিছু না বলে কালকে সকালবেলায় ঢাকা চলে যাব। ঢাকা গিয়ে কি করবেন, কিছু ভেবেছেন? না, এখনো কিছু ভাবি নাই। মনে হয় প্রাইভেট টিউশনই করব। আচ্ছা সেলিম ভাই, আপনি কিরকম কাজের মানুষ এবার দেখি। হাফিজ আলীর বাড়ি খুঁজে বের করুন তো। কোন হাফেজ আলী? ওই যার স্ত্রী ভবিষ্যতে সবকিছু বলে দেয়, জাহেদা? আপনি তাহলে চেনেন? আমি কেন, ওরে তো ইউনিটের সবাই চিনে। তার কাছ থেকে আপনি আপনার ভবিষ্যতের কথা জেনে এসেছেন? উনি তো পুরুষ মানুষের সাথে দেখা করেন না। তার মানে আপনার ভবিষ্যতের কথা জানতে পারেননি। আপনি কি এইসবে বিশ্বাস করেন? আচ্ছা চলেন যাই, নিয়ে যাই। হাফিজ, কেমন আছো হাফিজ? হাফিজ, তোমার শরীর কি খারাপ? না, উনি আসছেন তোমার স্ত্রীর সাথে দুইটা কথা বলবেন। যান ভিতরে যান। চলো। এই আপনি দাঁড়ান, পর্দাপুষির ব্যাপার আছে, উনি একা যাক। যান। বক পোষ মানে? যে বন্ডি খুব ছোট্টবেলায় বগরে ধইরা আনলে বক পোষ মানে। যখন বগের চৌকুর ফোটে না তখন ধইরা আনতে হয়। চোখ ফুটলে যখন দেখে মানুষ, তখন সে মানুষরাই মনে করে বাপ মা। এই বক কে ধরে এনেছে, আপনি? জি না বন্ডি, মায়ের বুক খালি কইরা বগের বাচ্চা ধইরা আনন মাইয়া মানুষের কাম না। বক যে পোষ মানে মানুষের সঙ্গে থাকে এই প্রথম দেখলাম। মানুষ পারে না এমন কোনো কাম নাই, মানুষ সব পারে। এই বকটার কি কোনো নাম আছে? হ, এই বকটার নাম ধলামিয়া। ধলামিয়া কই আপনি ডাক দেন, আপনার কাছে উইরা আইসা বসবো। ধলামিয়া?
আপনি নাকি ভবিষ্যৎ বলতে পারেন? গ্রামের মানুষ এগুলি বানিয়েছে, আমি কিচ্ছু বলতে পারি না। আপনি নাকি বলেছেন এই গ্রামে শুটিং হবে না, একজন মানুষ মারা যাবে। যে বলেছি। কেন বলেছেন? এমনি কইছি, এই নিয়ে কোনো চিন্তা করেন না। আচ্ছা, আমি এখন যাই, আমার মা বোধহয় খুঁজছেন। আচ্ছা ঠিক আছে, আবার আসেন। রুমালি, জি, তুমি কি ঘটনা শুনেছো? কোন ঘটনার কথা বলছেন? আমাদের ডিরেক্টর সাহেব রাস্তার একজন ছেলেকে এত বড় একটা রোলে দাঁড় করিয়ে দিচ্ছে। উনি যা করছেন নিশ্চয়ই ভেবেচিন্তেই করছেন। না, ও সব কিছু ভেবে চিন্তা করে না, উনি নিশ্চয়ই অভিনয় আদায় করে নেবেন। কাজকলা আদায় করে। সুবিধা, আপনি একটু জানতো এখান থেকে, আমি একটু রুমালির সঙ্গে কথা বলি। শোনো রুমালি, রাস্তার একজন মানুষের সঙ্গে আমি অভিনয় করব না, আমার বাজ বিচার আছে। আজ বিকেলে নাকি ওই গাধাটার সঙ্গে আমার কাজ হবে, সেই কাজ আমি করব না। ডিরেক্টর সাহেবকে বলেছেন? না, বলিনি, বলার দরকার দেখছি না। আপনার মেয়েকে যে চিঠিটা লিখেছেন সেটা পোস্ট করা হয়েছে? হ্যাঁ হয়েছে। ওর নাম কি? ওর ডাক নাম খুব ইন্টারেস্টিং, এক অক্ষরের নাম, নি। আমি ইচ্ছে করে তার এই নাম লিখেছি। আমি চাচ্ছি পৃথিবীর কেউ যেন আমার মেয়ের নামে তার নাম না রাখে। নি নাম আর কেউ রাখবে বলে মনে হয় না। এই পৃথিবীর প্রতিটি মানুষ যেমন আলাদা, তাদের নিজেদের নামও সেরকম আলাদা হওয়া উচিত, তাই না? রুমালি, আমি যাচ্ছি। ডিরেক্টর সাহেবের নতুন অভিনেতার শটের সময় আমি থাকবো, দেখবো নতুন অভিনেতার কাণ্ড কারখানা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? ভালো আছি স্যার। ভালো আছি স্যার। আরে এরকম মিনমিন করে বললে হবে না, জোরে বলো আমি ভালো আছি, যেন ইউনিটের সবাই শুনতে পারে। বলো। স্যার ভালো আছি। না না, হলো না হলো না। তুমি এক কাজ করো, হ্যাঁ ধরো এই মাইক্রোফোনটা ধরো, এটা চাপ দিয়ে তুমি জোরে বলবে, জি স্যার ভালো আছি। এটা সোজা করো, সোজা করে এটা চাপ দিয়ে মুখের কাছে নিয়ে বলো, জি স্যার ভালো আছি। জি জি স্যার ভালো আছে। হ্যাঁ, শাবাশ, গুড, ভেরি গুড। রাখো এটা। চলো, তোমাকে আমি দৃশ্যটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তুমি মন দিয়ে শোনো। হ্যাঁ জি। আচ্ছা, তুমি কে, তুমি কি তা জানো? জি, আমি গ্রাম থেকে এসেছি। না, সেটা তো তুমি গ্রাম থেকে এসছো, কিন্তু এখন যে চরিত্রটা করছো সেটা কে তুমি জানো? জি শুনেছি। আমি একজন ফটোগ্রাফার, বিদেশে থাকি। দেশে কয়েকদিনের জন্য এসেছি, Good. আবার বিদেশ চলে যাব। হ্যাঁ, দ্যাটস গুড। তুমি দিলু নিশাতের পরিবারের সাথে বেড়াতে এসেছো, কিন্তু এই পরিবারের সঙ্গে তোমার কিন্তু তেমন কোনো পরিচয় নেই। ওরাই তোমাকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে, কিন্তু কেন এনেছে তা কি তুমি জানো? এনেছে যেন তাদের পরিবারের বড় মেয়েকে আমি পছন্দ করি। গুড, ভেরি গুড। আচ্ছা, বড় মেয়েটি কে? আমাদের পাপিয়া ম্যাডাম। দ্যাটস গুড। তুমি একজন ফটোগ্রাফার, কিন্তু সামান্য ফটোগ্রাফার না, তুমি আমেরিকার মতো দেশের একজন নামকরা ফটোগ্রাফার। তোমার ছবি দিয়ে দুটো ফটোগ্রাফির বই বেরিয়েছে। আচ্ছা, একজন লেখক এবং একজন ফটোগ্রাফারের মধ্যে পার্থক্য কি তুমি জানো? জি না। আচ্ছা ঠিক আছে, সেটা তোমাকে আমি পরে বুঝিয়ে দেবো। এখন চলো টেক করি, ক্যামেরা নিয়ে চলো, আসো। আরে এইভাবে হাঁটো কেন, সিনা টান করে হাঁটো। হ্যাঁ, আসো।
কিরে মেকআপ তুলছিস কেন? আজ আমার শুটিং হবে না মা। সেটা আমি আগেই জানতাম। মঙ্গলবার দিনটি তোর জন্য শুভ নয়। তাহলে তুমিই বলে দাও আমার জন্য কোন দিনটি শুভ। আমি অনেকবার দেখেছি মঙ্গলবার তোর জন্য অশুভ বই আনে। আর মেকআপ একা তুলছিস কেন? সুবীরকে বল, তুই 2 নাম্বার নায়িকা বলে কি তোর মেকআপ তোকেই তুলতে হবে? রুমালি, জি আপা। তুমি না আমার মেয়ের ছবি দেখতে চেয়েছিলে? এই দেখো ছবি। আমার মেয়ে দেখতে খারাপ হলেও ওর অনেক বুদ্ধি আছে। ম্যাডাম, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ফরহাদ সাহেব এসে পৌঁছেছেন? শুটিং কি হচ্ছে না হচ্ছে না? ক্যামেরা এখনো ওপেন হয়নি। ডিরেক্টর সাহেব কি জানেন যে ফরহাদ সাহেব এসেছেন? জি জানেন, আমি আসার মাত্রই খবর দিয়েছি। তিনি এখন কি করবেন? কাকে নিয়ে কাজ করবেন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আপা, শরবত খাইবেন? কিসের শরবত? এই তরমুজের শরবত। অবশ্য ওইটার মধ্যে একটু মিশানো আছে। খাইবেন? হ্যাঁ খাবো, আপনি নিয়ে আসুন। ঠিক আছে, আপনি ওই তেজপাতা গাছটার নিচে গিয়া বসেন, আমি এক্ষুনি নিয়ে আইতাছি। নেন আপা, খান। আমাকে আরেকটু দিন। আচ্ছা আপা, শরবত তো শেষ হয়ে গেছে, আপনি বহেন, আমি আবার লয়ে আইতাছি। বহেন। এখন কি অবস্থা? বুঝতে পারছি না। জ্ঞান কি ফিরেছে? জি, জ্ঞান ফিরেছে। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে, এখন ঘুমোচ্ছে। জ্বর কি আছে? একটু মনে হয় আছে। ও না, জ্বর তো নেই। তা কি হয়েছিল? হঠাৎ বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ও আচ্ছা, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এখানকার ডাক্তার বললে আমি আরো বড় ডাক্তার দেখাবো। সেটা আমি জানি মঈন ভাই, আপনি আছেন বলেই তো আমি নিশ্চিত। তো আমি এখন উঠি। ও যদি জেগে ওঠে তাহলে আমাকে খবর দেবে। জি আচ্ছা। মা, পানি খাবো। বকু, তোর মধ্যে একটা অস্থির ভাব চলে এসেছে। তুই একদণ্ড স্থির থাকতে পারিস না, কারণটা কি বলতো? মা, আমার মনে হয় আমি কারোর প্রেমে পড়েছি। কার প্রেমে পড়েছিস? ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় আমি ডিরেক্টর সাহেবের প্রেমে পড়েছি। খবরদার, এসব বাইরে আলোচনা করবি না। ওনার কানে গেলে উনি মনে কষ্ট পাবেন। ওনাকে দেখলে আমি কি করি জানো? কি করিস? এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থাকি, যাতে উনি মনে করেন যে আমি ওনার প্রেমে হাবুডুবু খাচ্ছি।
এরকম করিস কেন? মজা লাগে তাই করি। কি অবস্থা শুটিং এ? সেলিমকে রাখা হয়েছে না ফরহাদ সাহেবকে? এখনো জানি না, স্যার স্পষ্ট করে কিছু বলেননি। ছবি চলে স্টারদের নামের উপর, ফরহাদ সাহেবকে ছবির স্বার্থেই রাখা উচিত। হ্যাঁ হ্যাঁ হামিদ সাহেব, হ্যাঁ শুনতে পাচ্ছি। বললাম তো ভাই আমার হাতে সময় নাই। আমি যে ডেটটা দিয়েছি আপনি যদি কাজ করতে পারেন তাহলে অভিনয় করবো না, ছবি করবো না আপনার। আহা, হ্যাঁ হ্যাঁ ওকে। আর যদি বেশি বিরক্ত করেন আমার সেক্রেটারি আপনার টাকাটা ফেরত দিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ যা বলছিলাম, ওকে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই গাছ থেকে প্যান করে এনে ও চিঠি লিখছে, ওকে ধরবেন। সব ক্যামেরা অ্যাকশন। হ্যাঁ, ক্যামেরার সামনে নিয়ে আসো। এই শটটা হবে দিলুর ক্লোজ আপ শট। ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, দেখি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আসো। তুমি রেডি? ইমোশন আনো। ক্যামেরা অ্যাকশন কাট। হ্যাঁ, ক্যামেরাটা পিছনে নিয়ে যাও, এই ছেলেটার কাছে নিয়ে যাও। তার শটটা হবে লং শট। জামিল এদিকে আসো। হ্যাঁ, ওয়ান শট। তুমি ওই পিছন থেকে এসে চুপি চুপি নায়িকা যে চিঠিটা লিখছে সেটা তুমি পড়বে। যাবো? রেডি? ক্যামেরা অ্যাকশন। কাট। এবার শটটা হবে টু শট কম্প্যাক্টে। ক্যামেরাটা একটু সামনে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ দেখি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থাকো। হ্যাঁ, জামিল আর দিল, তোমাদের ডায়লগ মুখস্থ আছে, বলতে পারবে? হ্যাঁ ঠিক আছে। ক্যামেরা অ্যাকশন। তুই এখানে? চারিদিকে তো খোঁজা হচ্ছে, তুই কি করছিলি? কিছু করছিলাম না। কাগজ কলম নিয়ে বসে আছিস, চোখ ভেজা, ব্যাপার কি? কবিতা লিখছিলি? দেখি কি লিখলি? না। না কেন? তুই সবাইকে ফাঁকি দিয়ে গোপনে গোপনে মহিলা কবি হয়ে যাবি, আমরা কেউ জানবো না, তা হবে না। আচ্ছা, এখন শটটা যেটা আমরা নিচ্ছি সেটা হলো যে দিল, তুমি চিঠিটা নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম ভাবে কসলাতে থাকবে, আর জামিল তুমি ওই চিঠিটা নেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ আসো, শট নাও। হ্যাঁ, ক্যামেরা অ্যাকশন। কাট কাট। তো আমাদের একটু দূরে যেতে হবে। এইখানকার ক্যামেরা নিয়ে আপনারা রেডি হন, প্রস্তুত হন, আমরা ওই কাশবনের দিকে যাব। বাইসলামি, আমার সাথে বাইসলামি, সারাদিন মেকআপ করে বসিয়ে রেখে আরেকজনকে দিয়ে শুটিং করা হচ্ছে। সমুদ্রের পর নিজেকে তুমি কি ভাবো? ফরহাদ সাহেব, চাটা খান, চাটা খেয়ে মেজাজটাকে ঠিক করুন। তোমার এ চান নিকুচি করি। তুমি কি 100 টাকা বা 200 টাকার এক্সট্রা ভাবো নাকি? আমি হচ্ছে মেগা স্টার। এই যে মেগা স্টার সাহেব, আপনার গালাগালি যা দেবার তাড়াতাড়ি শেষ করুন, কারণ আমার কাজ আছে। আপনার গালাগালি অনেক আগে আমি বন্ধ করতে পারতাম, কিন্তু বন্ধ করিনি, কারণ এই সমস্ত লোকগুলি খুব আগ্রহ সহকারে শুনছে এবং খুব আনন্দ পাচ্ছে। তাদের এই আনন্দ থেকে আমি বঞ্চিত করতে চাই না। চুপ, একদম চুপ। শুয়োরের বাচ্চা, আমি তোর মুখে পুশআপ করি। কখন পেশাব করবেন? এখন করুন, করুন। বকু, ওনাদের মধ্যে তো সত্যি সত্যি ঝগড়া লেগে গেল। চল চল আমরা যাই। না, আমি শেষটা দেখব। মৌলানা সাহেব, আপনি আমার জন্য একটা ছোট্ট কাজ করে দিতে পারবেন? অবশ্যই পারবো স্যার। এই বদমাশটাকে এমন একটা শাস্তি দিতে চাই যা ও সারা জীবন মনে রাখবে। আপনি ওর কান ধরে ইউনিটের সবার সামনে দিয়ে একটা চক্কর দিয়ে নিয়ে আসবেন। এটা আমরা ক্যামেরায় শুট করব এবং এফডিসিতে গিয়ে রাশ করে ওটা আমরা দেখব। স্যার, আপনি হুকুম করলে অবশ্যই পারবো। যান। মঈন ভাই,
এবার মতো আমাকে মাফ করে দেন। যা কিছু করেছি আমার মনের অজান্তে করেছি। মৌলানা সাহেব, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিন, যান। ঠিক আছে মইন ভাই। আমাদের এখানকার লোকেশন আপাতত শেষ, আমরা ওই অন্য লোকেশনে কাজ করব। আপনারা সবাই চলেন। স্যার, আমি কি আপনার সঙ্গে যাব? অবশ্যই যাবেন, আসেন। চলো, ইউনিট অনেক আগে চলে গেছে। আমরা এখন ওই নদীর পাড়ে গিয়ে কাশবনের ভিতর দিয়ে তোমার দৌড়ের শটটা নেব, ঠিক আছে? এসো। তোমাকে আমি একটা কথা বলবো, কথাটা মন দিয়ে শোনো, কিন্তু মন খারাপ করবে না। মন খারাপ করার মতো কোনো কথা না, মন খারাপ করার মতো কোনো কথা না, তারপরেও তোমার মন খারাপ হতে পারে। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? জি পাই। কেন? জানি না তো। আমি কখনো কাউকে উচ্চ গলায় ধমক দিয়েছি বলে তো মনে পড়ে না। সেজন্যই হয়তো ভয় পাই। একবার ধমক দিলে তা ভেঙে যেত, তা ভাঙেনি। তুমি স্বাভাবিক হতো, আমি তোমাকে কখনো এমন কিছু বলবো না যাতে তোমার ভয়ে আত্মা উড়ে যেতে পারে। আপনি কি বলতে চাচ্ছিলেন বলুন। না থাক, বাদ দাও। না, বাদ দিবেন না, বলুন, আপনাকে বলতেই হবে। না, বলতে চাচ্ছি যে তোমার অভিনয় আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, ফরহাদকে নিয়ে যে নাটকটা হলো তা তোমার কাছে কেমন লাগলো? আচ্ছা ঠিক আছে, চলো। কেন যেন খুব ভয় করছিল। আমি কি একটু আপনার হাতটা ধরে বসে থাকতে পারি? বেশ তো, বসে থাকো। ঝড় কিন্তু থেমে গেছে। না, থামিনি। তুমি কাঁদছো কেন? জানি না, কেন যেন খুব কান্না পাচ্ছে। আপনি কি আমাকে একটু আদর করে দিবেন? রুমালি, এসো।
তোমার খবর কি? জি, খবর ভালো। আমার মেজাজটা যে খুব খারাপ হয়ে আছে সেটা কি বাইরে থেকে বোঝা যাচ্ছে? জি না। খুবই খারাপ হয়ে আছে। শুটিং পুরোপুরি বন্ধ করে বসে আছি, আবার যে কবে শুরু করতে পারবো তাও বুঝতে পারছি না। ফরহাদ আমাকে একটা চিঠি লিখে গেছে। চিঠিটা পড়লে যে কোনো স্বাভাবিক মানুষের ব্রেন ডিফেক্ট হতে পারে। আপনার হচ্ছে না? মানুষ হিসাবে আমি বোধহয় স্বাভাবিক না। ফরহাদের চিঠিটা একবার পড়েছি, পড়ে ফাইলে রেখে দিয়েছি। বকুল, জি। তুমি কি আমার কাছে কোনো কাজে এসেছো নাকি এমনি এমনি গল্প করতে এসেছো? আমাকে মা পাঠিয়েছেন। ও আচ্ছা। মার ধারণা আপনার জন্য কফি নিয়ে আসলে আপনি খুশি হবেন। আপনি খুশি হলে আমারই সুবিধা। আপনার পরবর্তী ছবিতে আমি সুযোগ পাব। তুমি কি তোমার মাকে খুব পছন্দ করো? জি, খুব পছন্দ করি, কিন্তু ওনার কিছু কিছু বোকামি আমার খুবই অসহ্য লাগে। কিছু কিছু বোকামি তো সব মানুষের মধ্যেই আছে। আমি যেখানে বসে আছি আপনার কি বিরক্ত লাগছে? না না, বিরক্ত লাগবে কেন? আচ্ছা বকুল, তুমি কি গান জানো? জি জানি। তাহলে শোনা একটা গান। জি না, আমি গান শোনাবো না। আমি মোটামুটি ধরনের গান জানি। যে আমার গান শুনে সে খুশিও হয় না, আবার বিরক্তও হয় না। তাই আমি গান শোনাবো না। আমার গান শোনাতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তাহলে থাক। আমি আপনার সঙ্গে সামান্য একটা মিথ্যা কথা বলেছি, দয়া করে কিছু মনে করবেন না। কি মিথ্যা কথা বলেছো? মা আমাকে আপনার কাছে পাঠাননি, আমি নিজে এসেছি। ও, আমার অনেক একা একা লাগছিল, মন খারাপ লাগছিল। ভেবেছিলাম আপনার সঙ্গে কথা বললে হয়তো মন খারাপ ভাবটা কমে যাবে। তা এখন কি কমেছে? জি না। তাহলে উঠছো কেন? বসো আরো কিছুক্ষণ। না। অ্যান্টেনা, প্লিজ কাম। আম্মু, আমরা কোথায় এসেছি? তোমার আব্বু শুটিং দেখতে এসেছি। আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম নীরা, আপনাদের ডিরেক্টর সাহেবের স্ত্রী আমি। আর ও আমার মেয়ে, ওর নাম অ্যান্টেনা। ও আল্লাহ, কি সৌভাগ্য! আসেন আসেন, ভেতরে আসেন। এই ছবিতে যে দিলুর চরিত্রে অভিনয় করছে তার মা আমি। ও, আপনি ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। অনেক দূর থেকে এসেছেন, যান বিশ্রাম নিন। থ্যাংক ইউ। এসো আম্মু। রুমালি, জি। অভিনয় করতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। সবার কাছে শুনেছি তুমি নাকি খুব অসাধারণ অভিনয় করো। আমি এসব বুঝি না। ময়ূন তোমার অভিনয়ের খুব প্রশংসা করছিল। ডিরেক্টর হিসেবে ময়ূনকে তোমার কেমন লাগে? ভালো। শুধু ভালো? খুব ভালো। অবশ্য বেশি ডিরেক্টর তো আমি দেখিনি, আর ওনার সঙ্গেও তেমন মেশার সুযোগ পাইনি। তার সঙ্গে তুমি বেশি মেশার সুযোগ পাওনি কথাটা কি তুমি ঠিক বললে? তুমি তো তার সঙ্গে মেশার যথেষ্ট সুযোগ পেয়েছো। সুযোগ তুমি তৈরি করে নিয়েছো। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আমার তো মনে হয় বুঝতে পারছো। তুমি তার প্রেমে পড়ে গিয়েছো। আপনি খুবই অদ্ভুত কথা বলছেন। হুম, আমি মোটেই অদ্ভুত কথা বলছি না, বলছো তুমি।
বুদ্ধিমতী মেয়ে তুমি একটি। বুদ্ধিমান মেয়েদের একটি বড় সমস্যা কি জানো? তারা অন্যের বুদ্ধিকে খাটো করে দেখে। তারা সবসময় ভাবে পরিস্থিতি খুব তার নিয়ন্ত্রণে আছে, কিন্তু সবসময় তা হয় না। খুব বড় ধরনের বোকামি তারা করে ফেলে। তুমিও খুব বড় ধরনের একটি বোকামি করেছো। কোন ধরনের বোকামি? চলো ওই তেজপাতা গাছের নিচে বসে গল্প করি। আমার খুব চায়ের পিপাসা হচ্ছে, তোমার হচ্ছে না? জি। এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে এক কাপ চা খেতে পারলে খুব ভালো হতো। চা এবং ঠান্ডা পানি এখনই চলে আসবে। তোমার সঙ্গে রওনা হবার আগে আমি সোহরাবকে বলে এসেছিলাম এই গাছের নিচে আমরা বসবো, আমি আর রুমালি। পানি আর চা যেন নিয়ে আসি। ম্যাডাম পানি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রুমালি, মইনের চরিত্রের কোন দিকটি তোমাকে আকর্ষণ করেছে? আমি সেইভাবে কখনো ভাবতে চেষ্টা করিনি। আশ্চর্য, তুমি একটা লোককে এত পছন্দ করো, তার পছন্দের পেছনের কারণগুলো ভেবে দেখবে না? মইনের স্বভাবের সবচেয়ে ভালো দিক হচ্ছে ও খুব ছেলে মানুষই করে। ওর খেলনার বেশিরভাগই হচ্ছে গল্প, যেমন ধরো 3টা পিঁপড়ার গল্প, একটা হাতি আর পিঁপড়ার গল্প, এইসব আর কি। জখের গল্প করেছে, জখ নিয়ে এসে ছবি বানাতে চায়, সেই গল্প। জি করেছেন। এসব হচ্ছে তার খেলনা। এই খেলনা সে আশেপাশের মানুষদের মুগ্ধ করার জন্য ঝুমঝুমির মতো বাজায়, আর আশেপাশের মানুষ তাই দেখে মুগ্ধ হয়। আমিও হয়েছিলাম। আপনার সেই মুগ্ধতা কি এখন কেটে গেছে? মুগ্ধতা কেটে গেছে। মুগ্ধতার জায়গায় এখন যার জায়গা নিয়েছে তা হচ্ছে করুণা। রুমালি, আমি শুনেছি তুমি খুব ভালো গান করো। গান গাইতে পারি, ভালো কিনা জানি না। তুমি কি সেই গানটা পারো? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। জি না। ঠিক আছে, তোমার ইচ্ছে মতো যে কোনো একটি গান গাও। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমার গলা ভালো, শুধু ভালো বললে ভুল হবে, খুব ভালো। ধন্যবাদ। মইনের সঙ্গে আমার বিয়ে কিভাবে হয়েছিল সে কাহিনী শুনবে? খুবই ইন্টারেস্টিং গল্প, শুনলে তোমার ভালো লাগবে। বলুন, শুনবো। আমরা তখন ধানমন্ডির বাসায় থাকতাম। বাবা সেদিন বাসায় ছিলেন। খুব সুন্দর হ্যান্ডসাম একটি ছেলে আসলো আমাদের বাসায়, তিনি মইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি ব্যাপার? স্যার, আমি আপনার 10 মিনিট সময় ব্যয় করব। তুমি দারোয়ানকে বলেছ 5 মিনিট, আর এখন বলছো 10 মিনিট। কেমন গরমিল হয়ে যাচ্ছে। মানে স্যার, আমি একটা গল্প বলবো, গল্পটা আপনি মন দিয়ে শুনবেন। এই গল্পটা বলতে আমার 7 মিনিট সময় লাগবে, আর আমার বক্তব্য 3 মিনিট স্যার। ঠিক আছে, বলো। আমাদের দেশে যজ্ঞের ধন বলে একটা কথা আছে, কথাটা জানেন তো? মানে যজ্ঞ বানানো হতো কিভাবে, সে এক মজার ঘটনা। 9 থেকে 10 বছরের একটি ছেলেকে ভালো করে গোসল করানো হতো এবং ভালো জামা কাপড় পরানো হতো। তারপর তাকে কোলে বসিয়ে দুধ খাওয়ানো হতো। তারপর তাকে নিয়ে যাওয়া হতো একটা গুপ্ত ঘরে। সমস্ত ধনরত্ন তার সামনে রাখা হতো।
একজন পুরোহিত মন্ত্র পড়তে পড়তে এসে সমস্ত ধনরত্ন তার হাতে তুলে দিতেন এবং বলতেন, হে যক, সমস্ত ধনরত্ন তোমার হাতে তুলে দিলাম, আর তোমার দায়িত্ব হলো এর রক্ষণাবেক্ষণ করা। যে ছেলেটিকে যক বানানো হতো, সারাদিনের ক্লান্তির পর সে একসময় ঘুমিয়ে পড়ত। তারপর ওই গুপ্ত কুঠুরিতে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ছেলেটিকে ওই ঘরে শুইয়ে রেখে ওই গুপ্ত কুঠুরির দরজা চিরদিনের জন্য বন্ধ করে রাখা হতো। এক সময় ছেলেটির ঘুম ভেঙে যেত, ভয়ে চিৎকার করতো, চেঁচামেচি করতো, বাবাকে ডাকতো, মাকে ডাকতো, কিন্তু কেউ তার কথা শুনতো না। তারপর এক সময় গুপ্ত কুঠুরিতে ওই ছেলেটির মৃত্যু হতো। স্যার, এই গল্পটা নিয়ে আমি একটা ছবি বানাতে চাই। আপনি আমাকে টাকা দেবেন। তোমার প্রফেশন কি ছবি বানানো? না স্যার, মানে আমি এখনো পর্যন্ত একটা ছবিও বানাইনি, তবে এই গল্পটা নিয়ে আমার ছবি বানানোর ইচ্ছে আছে। পড়াশোনা করেছ? জি, ফিলোসফিতে MA পাশ করেছি। বিয়ে করেছ? জি না। তোমার গল্প আমি শুনলাম, তুমি এখন যাও। জি। ও, আপনি চা খেয়ে যান প্লিজ। তারপর একদিন বাবাকে বললাম, বাবা, এই ছেলেটিকে আমি বিয়ে করতে চাই। বাবা শুধু হাসলেন। পরে কি আপনার বাবা ছবি বানানোর জন্য টাকা দিয়েছিলেন? না, টাকা দিয়েছিলাম আমি। ওর সব ছবির প্রযোজক আমি, এটারও তাই। চলো ওদিকে যাই। এই যে মহান ডিরেক্টর, রুমালি তোমাকে দেখতে এসেছে। মুখের উপর থেকে চাদরটা সরাও, ও তোমার গায়ে হাত দিয়ে জ্বর দেখবে। নীরা, আমাকেও এক কাপ চা দিও। তোমার ডিরেক্টরকে চাটা দাও। বসো। বকুল কিন্তু খুব চমৎকার গান করতে পারে। তুমি শুনতে চাওনি বলে তোমাকে শোনাতে পারিনি। জ্বর ভালো হলে ওর কাছ থেকে গান শুনে নিও। তুমি চুপচাপ আছো কেন? বকুল তোমাকে দেখতে এসেছে, ওর সঙ্গে গল্প করো। কি গল্প করব? কেন, নতুন যে ছবির গল্পটা তোমার মাথায় এসেছে সেই গল্পটি করো। বকুল অভিনয় জগতের মানুষ, ও তোমার গল্পটা বুঝবে। আচ্ছা, তাহলে শোনো। এই গল্পটা আমি অসুস্থ হওয়ার পরেই আমার মাথায় এসেছে। এটি একটি পক্ষাঘাতগ্রস্ত লোকের গল্প। লোকটি শুধু নড়াচড়া না, কথাও বলতে পারে না, কিন্তু তার চোখ দুটো ভালো। সে কথা বলে চোখের ইশারায়। সে একবার চোখের পাতা ফেললে বুঝতে হবে হ্যাঁ, এবং দুবার চোখের পাতা ফেললে বুঝতে হবে না।
এক সকালে তার স্ত্রী এসে তাকে জিজ্ঞাসা করলো, কেমন আছো? লোকটি একবার চোখের পাতা ফেলল। তার স্ত্রী বুঝলো সে ভালো আছে। তারপর তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, পানি খাবে? তখন সে দুবার চোখের পাতা ফেলল। তার মানে না, সে পানি খাবে না। লোকটি তাকালো টেবিলের দিকে। টেবিলে সিগারেট রাখা আছে। তার স্ত্রী বুঝতে পারল যে সে সিগারেট খেতে চাচ্ছে। তার স্ত্রী উঠে গিয়ে একটা সিগারেট ধরিয়ে অসুস্থ লোকটির মুখে দিয়ে সে চলে গেল ড্রয়িং রুমে। কারণ ড্রয়িং রুমে তখন একটা লোক বসে আছে। সেই লোকটি এই স্ত্রীর বন্ধু। তরুণ বয়সে তাদের মধ্যে প্রেম ছিল। তারা চুটিয়ে গল্প করছে। গল্পের কিছু কিছু অংশ এই লোকটি শুয়ে শুয়ে শুনতে পাচ্ছে। তারা খুব হাস্যরস করছে, কিন্তু এখানে এই লোকটির সিগারেটে ছাই ফেলে দেওয়ার মতো কেউ নেই। তার স্ত্রী হয়তো ভুলেই গেছে সেই অসুস্থ লোকটির কথা। তারা তখন চুটিয়ে গল্প করছে। এক পর্যায়ে সিগারেটের শেষ অংশটি ফেলে দেওয়ার মতো যখন কেউই নেই, তখন এই সিগারেটের শেষ অংশটুকু তার মুখ থেকে পড়ে যায় বিছানায়। বিছানায় সিগারেটের ফুলকি থেকে ধোঁয়া বেরোতে থাকে। এক পর্যায়ে আগুন ধরে যায়। কিন্তু এই লোকটি তখন কিছুই করতে পারছে না। অসহায়ের মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। পাশের রুম থেকে তার স্ত্রী আর সেই লোকটির হাস্যরস তখনও শোনা যাচ্ছে। গল্পের শেষটা কি? এই গল্পের কোনো শেষ নেই। সব গল্পের যে শেষ থাকতে হবে তার কোনো ব্যাখ্যা নেই। এবার আমি যাই। যাবে? আচ্ছা ঠিক আছে, আমি আজই ঢাকায় চলে যাব। তোমাদের ছবি শেষ পর্যায়ে আবার আসবো। জি আচ্ছা। এসো। তোমাকে একটা জরুরি কথা বলবো বলে রেখেছি। বলুন। আরে বসো। জরুরি কথাটা এমন না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে। বসো। জরুরি কথা বলার আগে তোমাকে একটা জরুরি জিনিস দেখাচ্ছি। এই যে দেখো আমার হাতের মধ্যে একটা জিনিস, এটার নাম হলো মনোফল। ইংরেজি করলে হবে মাইন্ড ফুড। মনফল? হ্যাঁ, মনোফল। এটা পাহাড়ি অঞ্চলে গাছে হয়, আর ওই গাছটা কাঁটায় ভর্তি। ঢল যখন নামে তখন পানিতে ভেসে আসে। ফলটার বিশেষত্ব কি? ফলটার বিশেষত্ব হলো কাঁচা অবস্থায় ফলটা বিষাক্ত, কিন্তু ফলটা যখন পাকে তখন অল্প বয়সী মেয়েরা খেতে খুব পছন্দ করে। ওদের মন নাকি খেলে অন্যরকম হয়ে যায়। আর এর জন্যই এই ফলটার নাম হলো মনোফল, মাইন্ড ফ্রুট। অল্প বয়সী মেয়েরা এই ফলকে লুকিয়ে লুকিয়ে খায়। ফলটা কি পাকা? আচ্ছা দেখি তোমার জ্ঞান। আচ্ছা বলো তো, বাংলাদেশে কত প্রকারের শাক আছে? জানি না। এটা কোনো কথা হলো? আরে অন্তত কিছু শাকের নাম তো তুমি জানো। যেমন ধরো লাল শাক, পালং শাক, পুঁই শাক, কচু শাক। এছাড়াও আরো অনেক শাক আছে, যেমন ধরো মটর শাক, সরিষার শাক, ঘেটু শাক, তোমার নুইনা শাক, লাউ শাক, জয়ন্তী শাক, শুষ্নী শাক। এদের মধ্যে একটা শাক আছে যেটা খেলে পাগল ভালো হয়। সেই শাকটার নাম হলো শুষ্নী শাক। কি ইন্টারেস্টিং লাগছে না? লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আপনি যেন আমাকে কি জরুরি কথা বলবেন? ও জরুরি কথা? না থাক, অন্য সময় শোনো। কারণ অনেক অপ্রয়োজনীয় কথার মাঝে একটা প্রয়োজনীয় কথা তোমার শুনতেও ভাল লাগবে না, আর আমার বলতেও ভাল লাগবে না। তার চেয়ে বরং তুমি এখন যাও।
মা, তোমার তো বেশ জ্বর। বকু, গাড়িতে করে কি আসলো রে? তোর বাবা নাকি? মা, বাবা আসবে কিভাবে? না, তোর বাবাকে তো খবর দেওয়া হয়েছে, সে চলে আসবে। খবর দেওয়া হয়েছে ভালো কথা, কিন্তু আসতে তো সময় লাগবে, তাই না? বকুরে, তোর বাবা আসলে সে কোন ঘরে থাকবে? মা, বাবা আগে আসুক তো, তারপরে দেখা যাবে সে কোন ঘরে থাকবে। রুমাল, চলো আমরা বাইরে যাই। চাচা, আমি থাকি। রোগী দেখার সময় অন্য মানুষ থাকলে ডাক্তারের সমস্যা হয়। চলো চলো আমরা বাইরে যাই। আচ্ছা, আপনার কি কষ্ট হচ্ছে এখন? দেখি একটু পালসটা, জিভটা দেখান তো। তো আমার মনে হয় আপনি খুব টেনশনে আছেন। আপনার বিপিটা একটু দেখি। স্যার, পাপিয়া ম্যাডামের জন্য স্যান্ডউইচ লাগবে। এই গ্রামে স্যান্ডউইচ কি আকাশ থেকে আনবো? যা আটার রুটি খাওয়া। চাচা, সবাই কোথায় গিয়েছে? কাউকেই দেখছি না, ফাঁকা ফাঁকা লাগছে। সবাই শুটিং এ গেছে। আমাকে বাদ দিয়েই শুটিং এ গিয়েছে? রুমাল, আসল কথা তোমাকে বলা হয়নি। তোমাকে এই ছবি থেকে বাদ দেয়া হয়েছে। ঢাকা থেকে একটি নতুন মেয়ে এসছে, ওর নাম তিথিকণা। ও তোমার জায়গায় অভিনয় করবে। তোমার সিনগুলো আবার রিশুট করা হবে। ও আচ্ছা। রুমাল, তোমাকে এই ছবি থেকে কেন বাদ দেয়া হয়েছে জানতে চাও না? না। নীরা ম্যাডাম তোমাকে বাদ দেওয়ার কথা বলে গেছেন। তিনি এই ছবির প্রযোজক, তার কথার বাইরে যাওয়ার সাধ্য স্যারের নেই। বুঝতে পেরেছি, ডিরেক্টর সাহেবের জরুরি কথা তাহলে এটাই ছিল। রুমাল, তুমি কি খুব কষ্ট পেয়েছো? না, একটুও না। তবে খারাপ লাগছে এইভাবে যে আগে আপনি আমাকে কথায় কথায় মা ডাকতেন, বাদ পড়ার পর একবারও মা ডাকেননি। চাচা, আমি শুটিং দেখতে যেতে চাই, কাউকে বিরক্ত করব না। শুটিংয়ে না গেলে মা কষ্ট পাবেন, আর এসব এখনই মাকে বলার দরকার নেই। ঠিক আছে। হ্যাঁ, শোনো সেলিম। জি সরি। জি স্যার। আমাদের এর আগে দিলুর সঙ্গে যে সমস্ত সিনগুলো শ্যুট করা হয়েছিল এগুলো রিশ্যুট করতে হবে। আমার একটা সমস্যা আছে, এখন ওই দিলুর ক্যারেক্টারটা এই করবে, তুমি তার সঙ্গে এখন অভিনয় করবে। জি আচ্ছা। হ্যাঁ, তো দিলু, তুমি ওর সঙ্গে বেড়াতে আসছো, তোমরাই তোমাদের ফ্যামিলি তাকে মানে বেড়ানোর জন্য নিয়ে আসছে। তো তোমার একটা বড় বোন আছে, তার সঙ্গে যাতে ওর বিয়ে হয় ওটাই আর কি। কিন্তু আলটিমেটলি তার সঙ্গে না হয়ে প্রেমটা তোমার দিকে আসবে আর কি। এই হলো গিয়ে মোট মানে তোমার ক্যারেক্টারটা। ক্যামেরা অ্যাকশন। হ্যাঁ, ডায়লগ বলো। দিলু, তোমার সেই চিঠিটা কি লেখা হয়েছে? হ্যাঁ, আমি তো সেটা কবেই পোস্ট করে দিয়েছি।
এই শোনো, তিথিকণা, তোমার অভিনয় খুব সুন্দর হচ্ছে। ও তোমার নাম কি? আমার নাম রুমালি। বেশ, রুমাল থেকে রুমালি আর চাদর থেকে চাদরি। তোমাকে চাদরি বলেছি, রাগ করনি তো? না, আমি যে চরিত্রটি করছি সেটা তোমার করার কথা ছিল, তাই না? তুমি বাদ পড়লে কেন? অভিনয় ভালো হচ্ছিল না। ও, আমার শরীরটা ভালো নেই, তুমি থাকো, আমি আসছি। আচ্ছা। জাহেদা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আমার মানুষটা নিরুদ্দেশ হয়ে গেছে। নিরুদ্দেশ হয়েছে মানে? 2-3 দিন আগে হাটে যাওয়ার নাম কইরা এই যে গেল, আর আইলো না। নাই লেখি, চিন্তার কিছু নাই। আয় বই নিয়ে ঘরে, পশু পাখির এই ছিকল দিয়ে আটকান যায় না, আর তো মানুষ বইলা কথা। জাহেদা, জীবনদি, দেখেন তো আমার চোখ কি লাল হয়ে গেছে? হ বন্ডি। কেন বন্ডি, মনটা কি খুব খারাপ? হ্যাঁ, আমার মনটা খুব খারাপ। হাসছেন যে? আপনার মনটা ভালো হয়ে যাব, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। কখন ভালো হয়ে যাবে? 2-3 দিনের মধ্যেই ভালো হয়ে যাব। কই, আপনার কথা তো ঠিক হলো না। আপনি বলেছিলেন চণ্ডীগড় গ্রামে কোনো শুটিং হবে না, এখানে একজন মানুষ মারা যাবে। কেউ তো মারা যায়নি, শুটিং তো ঠিকই হচ্ছে। আমার কথা মাঝে মাঝে সত্যি হয়। জানেন বন্ডি, এই বকটা কিন্তু অন্ধ, চোখে দেখে না। সে কি? ও বন্ডি, মনে হইতেছে আপনার শরীরটা ভালো না, আপনি একটু শুয়ে এখানে বিশ্রাম নেন। আহেন। আম্মাজি, আম্মাজি, আমি ম্যানেজারি, আপনার নিচে আসি, চলেন। ঘুম কেমন হয়েছে আম্মাজি? জি ভালো। আপনি ঘুমিয়েছিলেন বলে আপনাকে ডাকা হয়নি। ঠিক আছে, এখন চলুন। এই 5টা মিনিট পরে যাই, মাগরিবের আজান হয়ে গেছে, নামাজটা শেষ করে তারপরে যাই। আচ্ছা। ও আম্মাজি, এই আপনার একটা পত্র আমার কাছে আছে, নীরা ম্যাডাম দিয়েছিলেন। আপনি পত্রটা পড়তে থাকুন, আমি নামাজটা শেষ করে আসি, কেমন? রুমালি, আমি ঢাকায় রওনা হবার আগে মইনকে বলে এসেছি তুমি অবশ্যই রুমালিকে তোমার ছবি থেকে বাদ দেবে, এবং কেন বাদ দেয়া হলো তা গুছিয়ে বলবে। সেই গুছিয়ে বলার মধ্যে যেন কোনো রকম অস্পষ্টতা না থাকে। সে বলেছে আচ্ছা। আমি জানি সে কিছুই বলবে না। মইনের দুর্বলতার কথা তোমার কাছে কিছু কিছু বলেছি। তোমার কি মনে আছে আমি তোমাকে বলেছিলাম তাকে প্রথম দিন দেখেই আমার মনে প্রবল ঘোর তৈরি হয়েছিল। মনে হয়েছিল এই মানুষটিকে আমার দরকার। প্রথমবার তাকে দেখেই আমি বাবাকে হতভম্ব করে দিয়ে বলেছিলাম এই মানুষটিকে আমি বিয়ে করতে চাই। আমার যখন বিয়ে হয়, আমার ছোট বোন লাবণ্য তখন দেশের বাইরে শান্তিনিকেতনে পড়াশোনা করছে। ছুটি পায়নি বলে আসতে পারিনি। চিঠিতে আমাকে সাহস এবং উৎসাহ দিয়েছে। চমৎকার সব চিঠি। লাবণ্য আমার মতো নয়, সে সুন্দর চিঠি লিখতে পারে। তার চিঠি পড়লে মনে হয় সে সামনে বসে মাথা দুলিয়ে দুলিয়ে গল্প করছে। তার গানের গলাও অপূর্ব। একদিক দিয়ে তোমার সঙ্গে তার কিছুটা মিল আছে।
সেও তোমার মতোই চাপা স্বভাবের। মইনের সঙ্গে সে একা কখনো কথা বলেনি। আমরা দুজন যখন কথা বলতাম তখনই সে হাসি মুখে এসে উপস্থিত হতো। আরে এসো এসো, আরে বিরক্ত হচ্ছ কেন? আরে তুমি এলে তো বরঞ্চ আমাদের ভালোই লাগে। কি বলো নীরা? শান্তিনিকেতন এখন আর ভালো লাগে না। কেন? পড়াশোনা আর করবি না? ভাল লাগছে না। এখন তুমি যে ছবিটা করছো সেই ছবির চিত্রনাট্য তখনই করা। চিত্রনাট্যটা লাবণ্যের খুব পছন্দ ছিল। লাবণ্য বলতো, আমি কিন্তু অভিনয় করতে জানি না, তবে দিলুর ভূমিকা অভিনয় আমি করব। আপনি কিন্তু দিলু হিসাবে কাউকে নিতে পারবেন না। আমি করব দিলুর ভূমিকায়, আর আপা করবে নিশাদ ভূমিকা অভিনয়। আসুন আমরা রিহার্সাল করি, আপনি আমাকে শিখিয়ে দিন কিভাবে অভিনয় করতে হয়। ঠিক আছে, তুমি আগে সুস্থ হও, তারপরে সব হয়ে যাবে। সে মারা যায় ছাদ থেকে পড়ে। পুলিশের কাছে আমরা সেরকমই বলেছি। ব্যাপার তা ছিল না। সে খুব খুব সুস্থ মাথায় ছাদ থেকে লাফ দেয়। যে তীব্র আবেগ মইনের জন্য জমা রেখেছিল, সে আবেগ সে কখনো প্রকাশ করেনি, আমাকে কিছু বুঝতে দেয়নি। তার মৃত্যুর পর তার ডায়েরি পড়ে আমি সব জানতে পারি। মইন ভাইকে আমার দুলাভাই ডাকা উচিত, কিন্তু কেন জানি ডাকতে পারি না। দুলাভাই মানে কিছু ফাইজলামি, কিছু রসিকতা। দুলাভাই মানে আশেপাশে শালিকারা ঘুরঘুর করা। না, এটা আমার ভালো লাগে না। আজ সকাল থেকেই ভেবে রেখেছি মইন ভাইকে ভরকে দিব। কিভাবে কাজটা করব ভেবে পাচ্ছি না। আপার সঙ্গে ওনার বোধহয় মন কষাকষি হয়েছে। উনি আলাদা ঘরে শুয়েছেন। আমি তার মন ভালো করার প্ল্যান করছি। শুরুতে ভরকে দিব, তারপর মন ভালো করে দিব। প্ল্যানটা হচ্ছে বিকট একটা মুখোশ পরে গভীর রাতে ওনার জানালার পাশে গিয়ে দাঁড়াবো। এসো লাবণ্য, তোমার সাথে গল্প করি। সকাল থেকে মাথাটা ধরে আছে। তোমার সাথে গল্প করলে মাথা ধরাটা কমবে। তার আগে মুখোশটা খুলো। আলোটা চোখে লাগছে, নিভিয়ে দিলে তোমার কি অসুবিধা হবে? আমার কোনো অসুবিধা নেই, আপনি আলো নিভিয়ে দিতে পারেন। লাবণ্যের ছায়া আমি পুরোপুরি তোমার উপর দেখছি। আমার আত্মা কেঁপে উঠেছে। আমি মইন নামের মানুষটির প্রতি প্রবলভাবে আকর্ষিত হয়ে প্রায় ঘোরের মধ্যেই তাকে বিয়ে করেছিলাম। অ্যান্টেনা নামের আমাদের একটি মেয়ে আছে। সে আমাদের ভালোবাসার ফসল নয়, তাকে দত্তক নেওয়া হয়েছে। পশু কাঁদতে পারে না, আমি প্রায় পশুর কান্নার এই দৃশ্য দেখি। প্লিজ প্লিজ ডোন্ট থ্রো মি অন দ্য স্ট্রিট। আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিও না। আমি তোমাকে মুক্তি দেব। হয় ছাদ থেকে লাফিয়ে পড়বো, না হয় ঘুমের ওষুধ খাবো। প্লিজ ডু ইট, প্লিজ। এটা তোমার জন্য খুবই ভালো হবে। শুধু আমার মুক্তি নয়, তোমার নিজের মুক্তির জন্যই তোমার এটা করা উচিত। তোমাদের চণ্ডীগড়ে জাহিদা নামের একটি মেয়ে ভবিষ্যৎবাণী করে। সে বলেছে চণ্ডীগড়ে শুটিং হবে না, একটা মানুষ মারা যাবে। শোনা মাত্রই আমার মনে হয়েছে, আচ্ছা এই মানুষটা মইন হতে পারে না? আমার যা লেখার আমি লিখলাম। তোমার সঙ্গে কি আবারও আমার দেখা হবে? দেখা না হয় ভালো, আর যদি দেখা হয়েও যায় আমি ভাব করব তোমাকে চিনতে পারিনি। তুমি তাতে রাগ করো না। আর একটা ছোট্ট অনুরোধ, চিঠিটা তুমি নষ্ট করে ফেলো। নীরা।
মা, শরীরটা কি খুব বেশি খারাপ লাগছে? সন্ধ্যার সময় লাগছিল, এখন আর লাগছে না। তোর বাবা কি এসেছে? না মা, এখনো আসেনি। তোর বাবা আসলে তাকে খেতে দিস। কেউ পাশে না থাকলে সে আবার খেতে চায় না। ঠিক আছে, বাবাকে আমি নিজে বসে থেকে খাওয়াবো। হ্যাঁ, দেখিস তার যেন কোনো সমস্যা না হয়। বাবা আসলেই আমি এখানে পাঠিয়ে দিব। আমি খবর পেয়ে রওনা হয়ে গেছি। পথে গাড়ি নষ্ট, ফেরিঘাটে ফেরি নেই, সে এক বিরাট ঝামেলা। এসে শুনি তোর মা অসুস্থ, হাসপাতালে। বাবা, তুমি যে সত্যি এসেছো বিশ্বাস হচ্ছে না। তোরা বিপদে পড়বি আর আমি আসবো না? মা যে কি খুশি হবে তুমি এসেছো শুনলে। ওরা কেমন আছে বাবা, আমার দুই ভাই বোন? ভালো। ওদের নাম আমি জানি না, ওদের নাম কি বাবা? মেয়েটার নাম রূপা, ছেলেটার নাম সাকিব। রূপা নামটি নিশ্চয় তোমার রাখা। হুম। ওরা কি জানে রুমালি নামে ওদের একটি বোন আছে? হ্যাঁ জানি, অবশ্যই জানি। রূপাকে কি তুমি স্কুলে দিয়ে আসো, নিয়ে আসো? তার মা নিয়ে যায় আর আমি নিয়ে আসি। তুমি কি রূপাকে স্কুল থেকে ফিরিয়ে আনার পথে আইসক্রিম খাওয়াও বাবা, আমাকে যেরকম খাওয়াতে? বাবা, আমি মাওলানা সাহেবকে বলে দিয়েছি, তুমি তার সঙ্গে গিয়ে মাকে দেখে আসো। এসো। চলো। নীরা আপু, আমি আপনার চিঠি পেয়েছি। আমি যে কোনো চিঠি বারবার পড়ি। মা, মা, স্যার তোমাকে ডেকেছেন। স্যারের শরীরটা খুব খারাপ, মনটাও খারাপ। পাপিয়া ম্যাডামের সঙ্গে ঝামেলা করে তিথি ঢাকা চলে গেছে। সেই জন্য শুটিং বন্ধ, আর এই জন্য আপনার মন খারাপ? হ্যাঁ, একটা ছবির জন্য স্যার কি যে কষ্ট করেন, আর সেই ছবি যখন বন্ধ হয়ে যায়। সৌরভ চাচা। হ্যাঁ মা। লক্ষ্য করেছেন আপনি আমাকে অনেক দিন পর মা ডাকলেন। আচ্ছা, ওই প্রসঙ্গ থাক। আপনি আপনার স্যারকে এত পছন্দ করেন কেন? জানি না। সত্যি জানেন না? না মা। ওনার কি খুব জ্বর? হ্যাঁ, খুব জ্বর, তার উপর হাবিজাবি খেয়েছেন। হাবিজাবিটা কি মদ? নেশা জাতীয় একটা জিনিস, মন ফল, কোত্থেকে 4-5টা জোগাড় করে খেয়ে ফেলেছেন। আপনার কি ধারণা উনি পাগল হয়ে গেছেন? আরে না, তবে চোখ দুটো লাল হয়ে আছে, দেখলে ভয় লাগে। আমি ভয় পাই না, আমি অনেক সাহসী মেয়ে। শুধু সাহসী মেয়ে যে তাই না, আমি অন্যকে সাহস দেওয়ার ব্যাপারেও এক্সপার্ট। চলুন যাই। আপনি কি কোথাও যাচ্ছেন? না, এখন যাচ্ছি না। যদি বৃষ্টি পড়ে, নদীতে পানি আসে, তাহলে পানি দেখতে যাব। বৃষ্টি পড়া কি শুরু করেছে? জি, ফোঁটা ফোঁটা পড়ছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আপনি দেখি একেবারে ফিটফাট বাবু হয়ে নদী দেখতে যাচ্ছেন। আমি যেমন নদী দেখব, নদীও তো আমাকে দেখবে। শোনো রুমালি, অভিনয় তুমি খুব ভালো করবে। ছবির ব্যাপারে পড়াশোনা করো, ছবির জগৎটাকে ভালোবেসো। ছবির ব্যাপারে তোমার আগ্রহ আছে,
অভিনয় আছে তোমার রক্তের ভিতরে, তুমি পারবে। থ্যাংক ইউ। শোনো রুমালি, তোমাকে একটা উপদেশ দিই, সবসময় চোখ কান খোলা রাখবে, কোনো দৃশ্যই যেন তোমার চোখ এড়িয়ে না যায়। চণ্ডীগড় গ্রামে জায়দা নামে একটা মেয়ে আছে, সে ভবিষ্যৎ বলে। একদিন তার বাড়িতে গিয়ে দেখি তার একটা পোষা বক আছে। বকটার নাম ধলা মিয়া। সে বুড়া মানুষের মতো টুকটুক করে হাঁটে। মজার ব্যাপার কি জানো, বকটা অন্ধ। এটা বললাম কেন জানো? যাতে তুমি সবসময় তোমার চোখ তীক্ষ্ণ রাখতে পারো। আসলে এই কথাটা বলার জন্যই তোমাকে ডেকেছিলাম। যাও, এখন তুমি যেতে পারো। আর একটু বসি। বসো। বৃষ্টি তো ভালোই পড়ছে, কি বলো? জি। রুমালি, মোমবাতির আলোটা কেমন যেন চোখে লাগছে, কিছুক্ষণের জন্য মোমবাতিটা নিভিয়ে দিই। দিন। নীরা বলছিল তুমি নাকি ভালো গান জানো। আচ্ছা, তুমি কি ওই গানটা জানো? Where have all the flowers gone? The young girls pick them everyone. জি না। Where have all the flowers gone? Young girl pick them everyone. Where have all the flowers gone? Young girls pick them everyone. আমি আপনাকে অন্য একটা গান শোনাই। না, এই গানটা ছাড়া অন্য গান ভালো লাগবে না। আমি শিখে আপনাকে শোনাবো। থ্যাংক ইউ। মনে হচ্ছে আর দেখা হবে না। আমি এখন নদী দেখতে যাব। চলো ওঠা যাক। আমি কি আসবো আপনার সঙ্গে? না, আমি একাই যাব। ভালো থেকো।